স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ সম্মান জানাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে। মাননীয় স্পিকার, গত 27শে জুন রাতে মগবাজারে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সে বিস্ফোরণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থা আছেন তাদের সুস্থতা কামনা করছি। চিকিৎসাধীন অবস্থাতে রোগীদের যাতে সুচিকিৎসা দেওয়া হয় সে ব্যাপারে সরকারের কাছে দাবি জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানাচ্ছি। মানে স্পিকার, বাজেটের বিষয়ে আলোচনার আগে আমি আমার নির্বাচনী এলাকার বিষয়ে দু একটি কথা বলতে চাই। মানে স্পিকার, লালমনিরহাট জেলার জেলাবাসী দীর্ঘদিন থেকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত কুচবিহার গিদালদা পর্যন্ত রেলপথটি পুনরায় চালু সহ মোগলহাটে একটি স্থলবন্দর চালুর দাবি জানিয়ে আসছেন। প্রাথমিক পর্যায়ে রেল চালু না হলেও ইমিগ্রেশন ও কাস্টম সুবিধা সহ বন্দরটি চালু হলে ওই এলাকার কর্মসংস্থান বৃদ্ধি সহ অর্থনৈতিক ব্যবস্থার অনেক উন্নতি হবে। আমরা জানতে পেরেছি ব্রিটিশ আমলে ভারত বাংলাদেশের যে সকল পথে যোগাযোগ চালু ছিল ভারত থেকে বাংলাদেশে, সেগুলো চালুর বিষয়ে উভয় দেশে একমত হয়েছেন পর্যায়ক্রমে করার জন্য। সেই হিসাবে আমি বলতে চাই যে এই রেলপথটি চালু করলে আমাদের লালমনিরহাট সদর উপজেলার একটি অঞ্চলের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য অনেক বেশি হতো এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। বিষয়টি দেখার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, লালমনিরহাটে একটি বিমানবন্দর চালুর দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। সেখানে একটি পরিত্যক্ত বিমানবন্দর আংশিকভাবে কার্যকর আছে। আবার লালমনিরহাটে একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ারস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার অনুমোদন দিয়েছেন, কাজ চলছে এবং এখানে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। উচ্চ বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানে উন্নত ও বর্ধিত আকারে ওয়াইড বডিড প্লেন যাতে নামতে পারে তার জন্য একটি রানওয়ে সহ একটি এয়ারপোর্ট নির্মাণেরও পরিকল্পনা আছে। মাননীয় স্পিকার, সেই জন্য আমি বলতে চাই যে অবকাঠামোগুলির যখন চলছে তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই বিমানবন্দরটি যদি চালু করার ব্যবস্থা করা যায় তাহলে এলাকাবাসী উপকৃত হতো। এখন যেটি আছে সেটাকে সামান্য সংস্কার করলেই এখানে আভ্যন্তরীণ রুটে যে বিমানগুলি চলে ন্যারো বডির, এগুলো এখানে ওঠানামা করতে পারবে এবং এখানে এখন যে যাত্রীর চাপ তাতে এটা বাণিজ্যিকভাবে সফল হবে বলে আমরা হিসাব করে দেখেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন বিনিয়োগ বাড়াতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে 97টি অঞ্চলে স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, 9টি উৎপাদন শুরু করেছে, 28টির উন্নয়ন চলমান। অর্থনৈতিক অঞ্চলগুলিতে 210 জন বিদেশি বিনিয়োগকারীর কাছে 27.7 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এটা মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশার কথা। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনী এলাকার লালমনিরহাট সদর উপজেলাতেও একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেই হিসাবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে একটু ডিও দিয়েছিলাম। সে প্রেক্ষিতে কাজের অগ্রগতি কিছুটা হয়েছিল। উনি ভূমির মালিকানা সহ দাগ, সূচি ও মৌজা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিস্তারিত তথ্যাদি প্রেরণের জন্য লালমনিরহাট জেলা প্রশাসককে একটি পত্র দিয়েছিলেন। সেই পত্রের উত্তরও আবার জেলা জাস্টিফিকেশন সহ উনি পাঠিয়েছেন, কিন্তু এই বিষয়ে এখন আমরা আর কোনো এর অগ্রগতি দেখছি না। আমি এই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই অঞ্চলটি পশ্চাৎপদ অঞ্চল এবং একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার বড় ধরনের সুযোগ আছে এবং দারিদ্র্য থেকে উন্নয়নের যে প্রক্রিয়া দেশময় চলছে তাতে আমাদের এই এলাকাবাসী উপকৃত হতে পারে যদি এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। মাননীয় স্পিকার, এরপরে আমি বাজেট সম্পর্কে কিছু বলতে চাই। বাজেট হলো সরকারের রাজনৈতিক দর্শন। এক কথায় রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য
তো 2021-2022 অর্থ বছরের বাজেটের দর্শন উনি যেটা বইয়ের উপরে লিখেছেন, বাজেট বক্তৃতার প্রথমেই বলেছেন, জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। এটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক। এই প্রেক্ষিতে ওনার এই দর্শনটি বাস্তবায়ন করা খুবই দরকার, এবং এটি উনি যে উল্লেখ করেছেন এটা আমি মনে করি এটা অভিনন্দনযোগ্য। সুন্দর কথা বলেছেন। কিন্তু জনগণ প্রত্যাশা করেছিল এই বাজেট হবে প্রাথমিকভাবে জীবন জীবিকা রক্ষার বাজেট, কিন্তু এখানে 2021-22 অর্থ বছরের বাজেটে যে 6,03,681 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা গত বছরের বাজেটের চেয়ে 35,681 বা 6.28% বৃদ্ধি মাত্র। প্রশ্ন থেকে যায়, এই বৃদ্ধি কি জীবন জীবিকা রক্ষার বর্তমান পরিস্থিতিতে রক্ষার বাজেটের প্রাধান্য হিসাবে যথেষ্ট কি না? সেই বিষয়টি আমি আবার একটু বিস্তারিতভাবে বলতে চাই। আমাদের এখন দরকার হচ্ছে ভ্যাকসিন, আমাদের দরকার হচ্ছে ঔষধ, আমাদের দরকার হচ্ছে নার্স, আমাদের দরকার ডাক্তার, হাসপাতাল, টেস্টিং ল্যাবরেটরি, টেকনোলজিস্ট, পিপি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জাম। যেটা আছে সেটা যথেষ্ট নয় এবং এগুলোকে বাড়াতে হবে। এর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। তারপরে যদি আসি আমরা যে এই করোনার কালে যে মানুষের স্বাভাবিক অবস্থার অবনতি হয়েছে, করোনা মহামারীর কালে জীবিকা হারিয়ে কোটি কোটি মানুষ, তাদের মধ্যে যারা হতদরিদ্র তাদের না খেয়ে থাকার অবস্থা সৃষ্টি হয়েছে। জীবিকা হারিয়ে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে প্রায় 2,50,00,000 মানুষ। এটা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তরফ থেকে যে তথ্য পাওয়া যায়। করোনার কারণে লকডাউন ও ব্যবসা বাণিজ্যে মন্দা দীর্ঘস্থায়ী হলে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে এই সকল দরিদ্র এবং নবদরিদ্র মানুষদের বাঁচিয়ে রাখতে হবে। এখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা অনেক বৃদ্ধি করতে হবে। অর্থের প্রয়োজন পড়বে। চলতি বছর অর্থাৎ 2020-21 সালের বাজেট প্রায় গতানুগতিক বাজেট ছিল এবং তার সঙ্গে প্রস্তাবিত বাজেট প্রায় বলা যায় একই রকম, অল্প সামান্য একটু বৃদ্ধি করা হয়েছে। আমার কথা হলো, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যদি আমরা দেখি, অন্যান্য দেশ কথা বাদই দিলাম, এবছরের বাজেট বৃদ্ধি করা হয়েছে 14%, আমরা করেছি 6%। শুধুমাত্র কোভিড-19 টিকার জন্য ভারতে বাজেট বরাদ্দ রাখা হয়েছে 35,000 কোটি টাকা রুপি, এবং কেবলমাত্র স্বাস্থ্য খাতে ভারতে ব্যয় বাড়ানো হয়েছে 137%, শুধু স্বাস্থ্য খাতে। পৃথিবীর উন্নত দেশগুলিতে এই সংখ্যা আরো অনেক বেশি হবে। সেভাবে দেখলে সত্যিকারভাবে আমাদের কথা, সেটা কি সত্যিকার অর্থে জীবন ও জীবিকার প্রাধান্য যথেষ্ট হয়েছে বলে মানা যায়? স্পিকার, ধারণা সম্ভাবনা কম। প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর সমূহ, যেটা প্রধান আয় আর কি, সেখানে করা হয়েছে 3,30,000 কোটি টাকার। চলতি বছরেও কিন্তু এটা একই ছিল, 3,30,000 কোটি টাকা। কিন্তু চলতি বছরের 10 মাস পার হওয়ার পরে এখন পর্যন্ত এটার অর্জন হয়েছে 60%-এর কম, 59.87%। রাজস্ব আদায় ঘাটতি 1 লক্ষ টাকার অধিক, 1 লক্ষ কোটি টাকার অধিক হবে বলে আমরা আশঙ্কা করছি। করোনার দ্বিতীয় ঢেউ আসার পরে 1921-22 অর্থ বছরে যেখানে একই বাজেট, একই বরাদ্দ রাখা হয়েছে, যে রাজস্ব যে টার্গেট রাজস্ব আয়ের সেটা একই রাখা হয়েছে, সেখানেও কিন্তু 1 লক্ষ কোটি টাকার বেশি ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে, এবং যদি করোনা পরিস্থিতি খারাপের দিকে যায় এই ঘাটতি এখানে আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করার সুযোগ আছে। আর তারপরে আসা যাক আমাদের বাজেটের সার্বিক ঘাটতির কথা। আমাদের এই প্রস্তাবিত বাজেটের সার্বিক ঘাটতি হলো 2,14,681 কোটি টাকা, জিডিপির শতাংশের 6.17%। সম্ভাব্য রাজস্ব আরোহণ এর সঙ্গে যদি যোগ হয় তাহলে দেখা যাবে যে আমাদের যেটা টোটাল বাজেট 6,03,681 কোটি, তার অর্ধেকের বেশি আমাদের ঘাটতি, মানে তার অর্ধেকের বেশি আমরা অর্থ সংকুলনের কোনো ব্যবস্থা রাখতে পারিনি। তবে ঘাটতিকে আমরা সবসময় নেতিবাচকভাবে দেখি না। আমি মনে করি যে কোনো দেশের বাজেটই ঘাটতি হতে পারে, আরো বড় ঘাটতি হতে পারে, এবং প্রয়োজনে আমাদের যে কোনোভাবেই হোক অর্থ জোগাড় করে দেশ ও
জাতিকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার দরকার হতে পারে। সেখানে কিন্তু প্রশ্নটা হলো যে ঘাটতিটা সরবরাহ করতে পারবে কি পারবে না। আমাদের এখানে যেটা প্রস্তাবিত বাজেটে যে উৎস দেখানো হয়েছে সেখানে উৎসগুলি দুর্বল ও অনিশ্চিত বলে মনে হয়েছে আমার কাছে। ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি 97,738 কোটি টাকা ধরা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটা অনিশ্চিত। সারা দেশে এখন অর্থনৈতিক মন্দা। আমি বিদেশ থেকে টাকা পাওয়ার আশা করছি, টাকা কতটুকু পাবো কি পাবো না এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব করেছে বিরাট অঙ্কের। সেখানে 1,13,453 কোটি টাকা দেশীয় ব্যাংকগুলি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হবে। দেশীয় ব্যাংকের অবস্থা কিন্তু অত্যন্ত রুগ্ন, এটার ব্যাপারে আমি পরে কথা বলবো। আর এই ব্যাংক থেকে যদি এত বড় অঙ্কের অর্থ সরকার তার কোষাগারে নিতে বাধ্য হয়, তাহলে ব্যাংকগুলির তারল্য সংকট দেখা দিতে পারে। সাধারণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগও কমে যেতে পারে এবং এটা একটা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। ফলশ্রুতিতে প্রস্তাবিত বাজেটে খাত ভিত্তিক বরাদ্দের সংকুলান যথাযথ নাও হতে পারে। ফলে যখন টাকা শর্ট হবে তখন দেখা যাবে যে খাতে যতটুকু দেওয়ার কথা সেই প্রেক্ষিতে আমাদের একটি প্রস্তাব আছে। আমরা প্রস্তাব করতে চাই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা যথেষ্ট অর্থ এখানে বরাদ্দ রেখেছি এবারও। এখানে যেটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বা পরে করলেও চলে এমন প্রকল্পগুলি আপাতত স্থগিত রাখা যায় কিনা এটা পরীক্ষা করা উচিত। 2-1 বছর স্থগিত রাখতে পারি আমরা, যেহেতু এখন একটা অস্বাভাবিক অবস্থা চলছে। এবং সে অর্থ বর্তমান প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে যেখানে দরকার, যেমন স্বাস্থ্য খাতে দরকার হবে, আমি আবার বিস্তারিত পরে বলবো, সেটা হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধির জন্য দরকার হবে, কৃষির জন্য দরকার হতে পারে, শিক্ষার জন্য দরকার হতে পারে। মানে স্পিকার, এই সমস্ত খাতে যখন অর্থ বেশি বরাদ্দ দরকার হবে, যদি আমরা অন্য খান থেকে জোগাড় করতে নাও পারি, আমরা যদি আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট থেকে কিছু যেগুলো অপ্রয়োজনীয় বা এখন এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সেগুলোকে যদি আমরা সেখান থেকে অর্থ স্থগিত করে অর্থ নিয়ে সেখানে দিতে পারি, আমরা মনে করি সেখানে জীবন জীবিকার প্রাধান্য বেশি রক্ষা করা সম্ভব হবে। মানে স্পিকার, বাজেট বাস্তবায়ন বলতে আমরা কি বুঝি? যে উদ্দেশ্যে প্রণয়ন করা হলো, যথাযথভাবে অর্থ বরাদ্দ দেওয়া হলো, তার সম্পূর্ণ না হলেও কাছাকাছি পর্যন্ত লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে, তাহলে আমরা বলবো যে বাজেটটি বাস্তবায়িত হয়েছে। কিন্তু যদি দেখা যায় বছর শেষে যে লক্ষ্য উদ্দেশ্যে বাজেট প্রণয়ন করলো তার বেশিরভাগ বাস্তবায়ন হলো না, বাস্তবায়িত হলো এমন কিছু যা বাজেটের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, জীবন জীবিকার প্রাধান্য যেখানে হলো না, অন্য কিছুতেও আমরা বরাদ্দ দিলাম, তাহলে সেই বাজেট আমরা খাতাপত্রে দেখাতে পারবো যে বাজেট বাস্তবায়িত হয়েছে, বছর শেষ হয়েছে, পয়সা খরচ হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে নীতিগতভাবে বাজেটের যে স্পিরিট, বাজেট যেটাকে বলা হয় বাজেট, সত্যিকার অর্থে বাস্তবায়ন নৈতিকভাবে বাস্তবায়িত হয়েছে বলা যায় না। মানে স্পিকার, আমি এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে দিয়ে একটি কথা বলতে চাই। প্রস্তাবে 1,07,614 কোটি টাকা প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা মোট বাজেটের 17.83%। চলতি অর্থ বছরের চেয়ে 12,036 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে টাকার অঙ্কে মূল বাজেটের শতাংশের হিসাবে বিষয়টি স্বস্তিদায়ক। কিন্তু মাননীয় স্পিকার, এখানে কিছু ফাঁকযোগ আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে একটু পীড়িত করছে। সেটা হলো সামাজিক নিরাপত্তার নামে বিশাল এই বরাদ্দের প্রায় 25%, 30,000 কোটি টাকা ব্যয় হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী পেনশনের জন্য, কর্মচারীদের পেনশনের জন্য, যেগুলোকে আমরা আইনগতভাবে দিতে বাধ্য এবং যে কোনো পরিস্থিতিতে দিব। এটা আমরা করোনা হলেও দিতে হবে, না হলেও দিতে হবে, দেশ থাকলেই এটা দিতে হবে। কাজে এটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়িয়ে ফেলেছে এটা বলা যায় না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ডেফিনেটলি এটাকে আনা যায়, কিন্তু এটাকে সত্যিকার অর্থে যে জন্য আমরা এটা দেখতে চাই সেটাতে আমরা দেখতে পাচ্ছি না। এই ধরনের আরও অনেক কিছুই আমরা অনেক খাতেই দেখা যাচ্ছে যেটাতে অবস্থার প্রেক্ষিতে নতুনভাবে বরাদ্দ বলা যায় না। এই ধরনের বেশ কিছু খাতে বরাদ্দ দিয়ে এই টাকাটাকে বাড়ানো হয়েছে।
সামাজিক নিরাপত্তা বলতে সাধারণ মানুষ যেটা বুঝে সেটা হলো নিরাপত্তা বুঝা বয়স্ক, যারা যারা বিধবা, স্বামী নিগৃহীতা, রূপান্তরিত মানুষ, ট্রান্সজেন্ডার মানুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, মাতৃকালীন, হতদরিদ্র, পূর্বের বেকার এবং নব্য বেকার জন্য জীবন রক্ষা ও জীবিকার কোনো ব্যবস্থা, সেটাই হলো সামাজিক নিরাপত্তা। আমরা মনে করি এই বাজেটের উদ্দেশ্য হওয়ার কথা ছিল, যেটা কিন্তু আমরা দেখছি সেটা খুব খুব সামান্য। করোনাকালীন নতুন এই প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ রাখা হয়েছে ৬,৭৩৩ কোটি টাকা, যার মূল বাজেটের ১.১১% মাত্র। মানে যেটাকে আমরা সত্যিকার অর্থে একেবারে নিগৃহীত, হতদরিদ্র মানুষ যাদেরকে বেষ্টনীর আওতায় আনা দরকার বলে মনে করি, সেখানে কিন্তু এই শুধু এত পার্সেন্টের মধ্যে 1% মাত্র সেই সব লোক পাচ্ছে। এবং সেটা কিভাবে পাচ্ছে সেটা আমি একটু বিস্তারিত বলছি মাননীয় স্পিকার, আপনার বাজেট বক্তৃতা থেকে, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা থেকে। সরকারি হিসাব মতে উল্লিখিত বিষয়গুলিতে নতুন অর্থ বছরের সুবিধাভোগীদের সংখ্যা হবে ১,২,৫৫,৭৫০ টাকা প্রতি মাসে। সামাজিক নিরাপত্তার নামে বরাদ্দের এই অর্থ আমি মনে করি খুবই সামান্য। কেন সামান্য মনে করি? এ বিষয়ে গবেষণালব্ধ তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে জনপ্রতি ন্যূনতম ব্যয় ১,৮৬২, এটা গবেষণালব্ধ কথা, ১,৮৬২ টাকা প্রতি জনের জন্য প্রতি মাসের দরকার ন্যূনতম। সেখানে আমরা দিচ্ছি কাউকে ৫০০ টাকা, আর কিছু মানুষকে দিচ্ছি ৭৫০ টাকা। সরকারিভাবে সামাজিক সুরক্ষার নামে মাথা পিছু আয় আমরা পিছিয়ে আছি ভারতের চেয়েও। আমি ভারতের সঙ্গে তুলনা করতে চাই, কেননা ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। এখানে যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে তাদের অনেক মিল আছে। সেখানে কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে তারা জনগণকে প্রতি মাসে প্রদান করছে বাংলাদেশি টাকায় ১২০০ টাকা। মাথা পিছু ইনকাম আমাদের চেয়ে তাদের কম, অফিসিয়ালি এখনো আমাদের চেয়ে তাদের কম। কিন্তু ভারত দিচ্ছে ১২০০ টাকা মাসে, আমরা দিচ্ছি ৫০০ টাকা এবং ৭৫০ টাকা। পূর্বের কর্মহীন বেকারদের জীবন রক্ষার জীবিকার কোনো ব্যবস্থা প্রস্তাবিত বাজেটে আছে, এটা আমার চোখে পড়েনি, থাকতে পারে আমি দেখতে পারিনি এটা। এখন এই সকল সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দের বন্টনের বিষয়েও দু একটি কথা এখানে বলা দরকার। যতটুকু বরাদ্দ হয় সে বিষয়ে পরিকল্পনা কমিশনের আওতাধীন জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, ন্যাশনাল সোশ্যাল সেফটি স্ট্র্যাটেজি এর চলতি বছরের মার্চ জরিপের ফলাফলে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা খাত থেকে সাহায্যপ্রাপ্ত মানুষের মধ্যে ৪৬% সরকারি কোনো সাহায্য পাওয়ার উপযুক্ত নয়। সরকারি হিসাব অর্থাৎ প্রায় অর্ধেক প্রাপক অনিয়মের মাধ্যমে প্রকৃত প্রাপককে বঞ্চিত করে এই সুবিধাটি ভোগ করছেন। মাননীয় স্পিকার, প্রস্তাব করছি সামাজিক নিরাপত্তার এই খাতে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হোক, অর্থ বরাদ্দ বেশি করে দেওয়া হোক, মানুষের সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক, এবং তাদেরকে যা দেওয়া হচ্ছে সেটাও কমসে কম আমাদের গবেষণালব্ধ যে ফিগার তার কাছাকাছি দেওয়া হোক। আর যেগুলি বরাদ্দ সাধারণ অবস্থায় দেওয়া হয় তার বাইরে সামাজিক নিরাপত্তার আওতা আরও সম্প্রসারিত করা হোক এবং একই সঙ্গে বেকার যুবকদের ভাতার ব্যবস্থা করা হোক। তাছাড়া যারা উপযুক্ত না হয়েও ভাতা লাভ করছেন তাদের বিষয়টি পরীক্ষা করে বাদ দিয়ে শুধুমাত্র ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের তালিকায় আওতায় এনে ভাতার ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমি এরপরে স্বাস্থ্য খাত সম্পর্কে দু একটি কথা বলতে চাই। প্রস্তাবিত বাজেটের স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ করা হয়েছে ৩২,৭৩১ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে ৩,৪৮৪ কোটি টাকা বেশি, কিন্তু জিডিপির হিসাবে 0.95%। বিশ্বব্যাংক সুপারিশ অনুযায়ী বিশ্বব্যাংক সুপারিশ করে যে কোনো দেশের জিডিপির 5% কমসে কম স্বাস্থ্য খাতে ব্যবহার করা উচিত। কিন্তু সেখানে গত 12 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ কোনো সময় সবসময় 1%-এর নিচে ছিল, কোনো সময় 1% পর্যন্ত আসতে পারেনি। এখন এই করোনাকালেও আমরা সেই অবস্থায় আসতে পারলাম না। গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য খাতের অনিয়মের
এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। এই স্বাস্থ্য খাতের অনিয়মের বিষয়টি এখন গণমাধ্যমের পাতা খুললে প্রতিদিনই কোনো না কোনো খবর পাওয়া যায়, এবং কিন্তু দুর্নীতি ও সমন্বয়হীনতা কমানোর জন্য কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। মাননীয় স্পিকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তরা দুর্নীতির ও সমন্বয়হীনতার বিষয়টি স্বীকারই করতে চান না। ওনারা এই বিষয়ে কোনো আমলই দেন না। অভিযোগগুলি অনেক ক্ষেত্রে অনেক গুরুতর। কালকেও একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন যে মাস্ক কত 5 টাকার না কত টাকার মাস্ক 360 টাকা বা 400 টাকায় কেনা হচ্ছে। তো এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি মনে করি এগুলোকে সেই গুরুত্বের সঙ্গে নিয়ে এগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, এবং সত্য হলে এটার জন্য তাদেরকে যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনা উচিত। প্রস্তাবিত 2021-22 বাজেটে কোভিড-19 টিকার প্রয়োগের কথা বলা হলেও আমদানির জন্য এই খাতে আলাদা কোনো বরাদ্দ উল্লেখ আছে আমার চোখে পড়েনি। তবে বাজেট বক্তৃতায় কিছু দেশ ও সংস্থার কাছ থেকে ভ্যাকসিন সরবরাহ ও ভ্যাকসিন ক্রয়ের অর্থপ্রাপ্তির আশ্বাস উল্লেখ করা আছে। বাজেটের পৃষ্ঠা হলো 45 পৃষ্ঠায়। সেখানে বলা আছে যে আমরা এখান থেকে পাবো, ওখান থেকে পাবো, এত টাকা পাবো, এতটুকু ভ্যাকসিন পাবো, এই পর্যন্তই। কিন্তু আমরা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করে কিছু রাখিনি আমার দেখা মতো। বর্তমান বিশ্বে প্রতিটি দেশেই করোনা ভাইরাস প্রতিরোধের প্রধান অস্ত্র হিসাবে ভ্যাকসিনকে ব্যবহার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, এবং এমনি আমরাও জানি যে 80% মতো যদি পপুলেশনের 80% যদি রোগাক্রান্ত হয় তখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করে, আর সেখানে বিস্তার মহামারীর বিস্তার সেখানে রোধ করা যায়, এবং তখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়া যায়। ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য অনেক দেশ এটা চেষ্টা করছে, অনেকে অর্জিত করে ফেলেছে। অনেকে বলছে আমাদের আর মাস্ক পরার দরকার নেই, আমাদের আর বাইরে ঘুরে বেড়ানোর কোনো বাধা নেই। অনেক দেশ এখন ঘুরে বেড়াচ্ছে, কেননা তারা ভ্যাকসিনেশন দিয়েছে। ভারতে যখন মহামারী খুব বিভীষিকা হিসাবে দেখা দিল, তখন কিন্তু ওরা ভ্যাকসিন এটার উপরে জোর দিয়েছে, এবং এখনো সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নিয়েই বলেছেন যে ভ্যাকসিন দিতে হবে সমস্ত দেশের লোককে, এবং উনি ওই প্রক্রিয়া মিলিয়নস অফ লোককে উনি দিয়ে চলছেন। কিন্তু আমাদের এখানে ভ্যাকসিনের বিষয়ে সংগ্রহ এখন পর্যন্ত প্রকৃত অর্থে সুনির্দিষ্ট ও সুনিশ্চিত বলা যায় না। ভ্যাকসিন দেওয়ার কাজ পুনরায় কবে শুরু হবে ও শেষ কিভাবে হবে, কবে হবে, কেউ জানে বলে মনে হচ্ছে না। মাননীয় স্পিকার, অনেক দেশের ন্যায় আমাদের দেশেও একটি গবেষণা প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরিতে বেশ কিছু সাফল্য দেখিয়েছিল বলে আমরা গণমাধ্যমে খবর পেয়েছিলাম। কিন্তু সরকারি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থার অসহযোগিতার অভিযোগ, যে বিভিন্নভাবে তাদের অসহযোগিতা করা হয়েছে, এবং তার ফলে এই উদ্যোগটি এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ ও জরুরি সহায়তা দেওয়া গেলে আমরা ভাবে সহায়তা করতে পারে মাননীয় স্পিকার। কেননা ভারতের মতো দেশেও কিন্তু তারা এত ভ্যাকসিন বিদেশ থেকে আনছে, বিদেশি ফর্মুলায় তৈরি করছে, তারপরে নিজেও একটা ভ্যাকসিন তৈরি করেছে, এবং সেটা আমি যতটুকু জানি নরেন্দ্র মোদী, ওনাদের প্রধানমন্ত্রী, উনি সেই নিজস্ব তৈরি ভ্যাকসিন ব্যবহার করেছেন। কাজে আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করার জন্য একটি উদ্যোগ নেওয়া উচিত ছিল। যেটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে বাধাগ্রস্ত না করে বরং সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকেই দৃষ্টি দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। 2019 সালে প্রস্তাবিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, আমি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বলছি, বাংলাদেশে 73.87% পরিবার স্বাস্থ্যসেবা নিতে গিয়ে দারিদ্র্যের শিকার হয়, দরিদ্র হয়ে যায়। চিকিৎসা করাতে করাতে ঘর বাড়ি বেঁচে তারা দরিদ্র হয়ে যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে যেখানে স্বাস্থ্যসেবায় সরকারের তরফ থেকে মাথাপিছু বছরে $401 ব্যয় করা হয়, বাংলাদেশ সেখানে ব্যয় করা হয় মাত্র $110। মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী, এটা একটা প্রস্তাব করছি আমি মাননীয় স্পিকার। অ্যানালাইজার, ক্যাথ ল্যাব, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, সিটি অ্যাপারেটাস, হাসপাতাল সজ্জা, ফ্লো মিটার যুক্ত অক্সিজেন সিলিন্ডার আমদানির উপর সকল প্রকার শুল্ক, অগ্রিম ইনকাম ট্যাক্স, এজেন্সি ট্যাক্স প্রত্যাহারের জন্য ব্যবসায়ীরা দাবি করেছেন। তাদের দাবি পূরণ হলে দেশের মানুষ অনেক কম খরচে চিকিৎসা সেবা পাবে, এমনটি আশা করা যায়। আমি এই প্রস্তাবটি বিবেচনার জন্য দিলাম। হেমোডায়ালিসিসের প্রত্যেক রোগীর জন্য একটি ব্লাড টিউবিং ব্যবহার করতে হয়, তার ট্যাক্স ছিল 25%, তা কমিয়ে 5% করার প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটে, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ক্যান্সার ও হৃদরোগের কিছু ঔষধ রেয়াতি সুবিধা দিয়েছেন, উদ্দেশ্য ঔষধের দাম হ্রাস পাবে
এবং রোগের আক্রান্তদের চিকিৎসা ব্যয় কমবে, কিন্তু এ ধরনের ক্ষেত্রে অভিজ্ঞতায় দেখা যায় বাস্তবে ঔষধ প্রস্তুতকারকরাই লাভবান হন, রোগীরা নন। এ বিষয়ে সরকারকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মাননীয় স্পিকার, আমি এখন সুশাসনের উপর দিয়ে একটি কথা বলতে চাই। যতই অর্থ বরাদ্দ দেওয়া হোক, সুশাসন না থাকলে দুর্নীতি, অপচয় না থাকলে অর্থ বরাদ্দের সুফল যাদের উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয় তারা লাভ করেন না। এক কথায়, সুশাসন ছাড়া বাজেট তৈরি ও বাস্তবায়ন সম্পূর্ণ অর্থহীন। বাজেটের উদ্দেশ্য জীবনমানের উন্নয়ন, শাস্তি, স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব হয় না। সুশাসনের মাধ্যমেই সেটা সম্ভব, কিন্তু বাজেটে এর বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই, বরং সুশাসনে ব্যত্যয়ের সুযোগ বাজেটে রাখা হয়েছে। কিছু উদাহরণ আমি এখন তুলে ধরতে চাই। কালো টাকা সাদা করা। কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে সেটা দুর্নীতিকে বৈধতা দেওয়ার সামিল। এটা সুশাসনের পরিপন্থী। এই বিষয়টি নিশ্চিতভাবে দুর্নীতিকে উৎসাহিত করবে। যে কারণে এই সুযোগ রাখা হয়েছে বলা হয় সেটা হলো দেশের টাকা বিদেশে পাচার হবে না এবং দেশে বিনিয়োগ বৃদ্ধি হবে। বেশ কয়েক বাজেটে বেশ কিছুদিন ধরে আমরা এই সুযোগটি দিয়ে আসছি। আমার হিসাব মতে ফলাফল শূন্য। বিশ্বব্যাপী কালো টাকা পরিমাপের সবচেয়ে বড় গবেষক জার্মান অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রেডরিক স্নাইডারের হিসাবে বাংলাদেশের মোট কালো টাকার 20 বার কালো টাকা সাদা করার সুযোগে মাত্র 18,000 কোটি টাকা সাদা হয়েছে। বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত 5 বছরে 1024টি অর্থ পাচারের ঘটনা প্রমাণ পেয়েছে। বিএফআইইউ সরকারের বিভিন্ন সংস্থার কাছে অর্থ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রমাণ সহ প্রতিবেদন পাঠিয়েছে। ফলাফল, এখন পর্যন্ত কারো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কোনো তথ্য আমাদের জানা নেই। মাননীয় স্পিকার, আবার সুইস ব্যাংকে বাংলাদেশিদের সঞ্চয়ের পরিমাণ ঊর্ধ্বমুখী এমন খবর আমরা দৈনিক পত্রিকায় প্রকাশিত হতে দেখেছি। 2019 সাল থেকে উক্ত ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 5,367 কোটি টাকা। আন্তর্জাতিক বাণিজ্যের নামে পাচার অর্থের তথ্য প্রকাশে বিশ্বব্যাপী নির্ভরযোগ্য প্রতিষ্ঠান GFI গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তাদের মতে মিথ্যে তথ্য দিয়ে বাণিজ্যের আড়ালে প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয় 735 কোটি 37 লাখ ডলার বা প্রতি ডলার 86 টাকা হিসাবে 64,000 কোটি টাকা। বিভিন্নভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী বিদেশে টাকা পাচার হচ্ছে। অবৈধভাবে অর্জিত অর্থ বৈধতা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স নীতির সঙ্গে সাংঘর্ষিক। কালো টাকা সাদা করার তা যে কোনো শর্তে হোক বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। আমি এখন ব্যাংকিং খাতের বর্তমান হাল সম্পর্কে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে দিয়ে চলছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ 1,25,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্কের 4,000 কোটি টাকা অর্থ লোপাট, কোনো কার্যকরী পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যাপারে একটি তদন্ত কমিটি হয়েছিল, তদন্ত হয়েছে এবং আমার জানা মতে তৎকালীন সময়ের মাননীয় অর্থমন্ত্রী এখানে সংসদে বলেছিলেন যে এটিকে প্রকাশ করা হবে। আজ পর্যন্ত এই বিষয়ে তো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এখন প্রশ্ন হলো, ঘটনাটি ঘটেছে বাংলাদেশে কিন্তু ধরা পড়েছে ফিলিপিন্সে বেশ কিছুদিন পরে। সেখানে প্রশ্ন থেকে যায় যে আসলেই আজকে যার উপরে মাননীয় প্রধানমন্ত্রী যাদের উপরে নির্ভর করে আছেন, এখন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ ঠিক আছে কি না সেই সম্পর্কে আমরা কি নিশ্চিত হতে পারছি? আবার কোনো বিদেশ থেকে কোনো সময় কোনো খবর পাবো কিনা যে আবার কোথাও পাচার হয়ে গেছে সেই অর্থ? আমাদের দেশ থেকে খবরটা কিন্তু আমরা পাইনি। মাননীয় স্পিকার, 2018 থেকে 2021 এই স্বল্প সময়ে 59,466 কোটি টাকার অনিয়ম চিহ্নিত করেছে সরকারি প্রতিষ্ঠান কন্ট্রোলার অডিটর জেনারেল CAG। তাদের তথ্য মতে এই পর্যন্ত ঘটে যাওয়া আর্থিক অনিয়মের 52.1
8% হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশ্বায়িত ব্যাংকিং খাতের, যার পরিমাণ 31,000 কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায় সিএজি 2013 সালে যে রিপোর্ট তৈরি করেছে সেখানে ব্যাংকিং খাতের আর্থিক অনিয়ম চিহ্নিত হয় 652 কোটি টাকা। আর সর্বশেষ 2021 সালে যে রিপোর্ট তারা তৈরি করেছে সেখানে 10,995 কোটি টাকা ব্যাংকিং খাতের অনিয়ম, অর্থাৎ 8 বছরে অনিয়ম হার বেড়েছে 16.86 গুণ। ব্যাংকিং খাতের অনিয়মের হার বেড়েছে 16.86 গুণ। খেলাপি ঋণ না দেখিয়ে তা মুছে ফেলার সক্রিয় প্রয়াস চলছে। খেলাপি ঋণ বাড়লেও অনিয়মের মাধ্যমে সেটা লুকিয়ে ফেলা হচ্ছে। ব্যাংকিং খাতের মোট ঋণের 40%ই খেলাপি ঋণ বলে অনেক বিশেষজ্ঞের মত। 40% খেলাপি ঋণ। বিগত 10 বছরে ব্যাংকিং খাতের অবস্থা খারাপের দিকে গেছে। এর প্রধান কারণ বিগত সময়ে আর্থিক অনিয়মের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি, দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে অনিয়মের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। তবে দায়ীদের বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে আর্থিক অনিয়মের পরিমাণ না হলে আর্থিক অনিয়মের পরিমাণ আরও বাড়বে। এই অনিয়ম রোধে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা বাজেটে পরিলক্ষিত হয়নি। মাননীয় স্পিকার, আমি কৃষি ও শিক্ষা বিষয়ে দু একটি কথা বলবো এখন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বাজেট অধিবেশনে আমি বলেছিলাম, আমি কোট করছি, আমাদের কৃষিখাত বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন জীবিকা ও অর্থনীতির সবগুলি এ খাতের অবদান নিশ্চিতভাবে ভরসার স্থল। অর্থনীতির সবগুলি এ খাতের অবদান নিশ্চিতভাবে ভরসার স্থল, আনকোট। আমি আরও বলেছিলাম, করোনাকালীন সময় এবং করোনাত্তর অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজনে সারা বিশ্বের কারো কোনো সহায়তা ছাড়া বাংলাদেশ বেঁচে থাকবে যদি কৃষি সফল থাকে। মাননীয় স্পিকার, কৃষিতে আমরা সন্তুষ্ট। কৃষির কাজ ভালো হচ্ছে, ফলন ভালো হচ্ছে এবং এখানে বাজেটেও ভালো বরাদ্দ দেওয়া হয়েছে। গুরুত্ব অনুধাবন করে এবার বাজেটে 9,500 কোটি টাকার সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয়েছে কৃষিতে। নিঃসন্দেহে এটি একটি ভালো দিক এবং এটার এখন আমাদের যেটা দাবি সেটা হলো, আমরা পূর্বে অভিজ্ঞতায় দেখেছি যে কৃষকদের জন্য যে ভর্তুকি দেওয়া হয় সেটা বেশিরভাগ সময় কৃষকরা পান না, অন্যান্য মধ্যস্বত্বভোগীরা বিভিন্নভাবে এটাকে হাতিয়ে নেয়। এটা কৃষকরা এই সুযোগটা পায়, এটি আমাদের দাবি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে এবার বরাদ্দ কিছু বাড়ানো হয়েছে, কিন্তু টাকার অঙ্কে বাড়ানো হলো জিডিপির হিসাবে। ওই আগে ছিল জিডিপির 2.09, এবার করা হয়েছে 2.08%। আনুপাতিক হারে কমানো হয়েছে। মহামারী কোভিডের কারণে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠান দূরশিক্ষণ কার্যক্রম প্রবর্তন করা প্রয়োজন। সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সুবিধার আওতায় নিয়ে আসা ও প্রত্যেক শিক্ষার্থীর হাতে ডিজিটাল যন্ত্র তুলে দেওয়ার বিষয়টি বাজেটে থাকা উচিত ছিল বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, আমি এখন কয়েকটি বিষয়ে প্রস্তাব করব। একটি হলো মোবাইল ব্যাংকিং। আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের যে জিনিসটি আমার সামনে সবচেয়ে বেশিভাবে চোখে পড়ে সেটা হলো মোবাইল ব্যাংকিং। আমরা এখন যেখান থেকে যে কোনোভাবে টাকা ট্রান্সফার করতে পারি, সরকারি অফিসে ইউটিলিটি সার্ভিসের বিল দিতে পারি, বিভিন্নভাবে এমনকি বিদেশের সঙ্গে টাকা লেনদেন করা যায় মোবাইল ব্যাংকে। এটা একটা বড় ধরনের অবদান। আর একটা হলো উবার। এই ধরনের যে এটা আমি মনে করি ডিজিটাল একটা বড় সুবিধা আমরা লাভ করছি, চোখের সামনে দেখছি। সেই বাংলাদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস বর্তমানে আর্থিক লেনদেন অত্যন্ত জনপ্রিয় ও সরকারি এবং বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই খাতে গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেবার পরিধিও বাড়ছে প্রতিনিয়ত। উদীয়মান এই এমএফএস খাতে বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করছে বলে ব্যবসার সাথে জড়িত কর্ণধারগণ আমাকে জানিয়েছেন। এমএফএস এর খাতে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার 32.5% থেকে বাড়িয়ে 40% করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কর হার বৃদ্ধির কারণে এই ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, ফলে ভবিষ্যতে হয়তো বিদেশি প্রতিষ্ঠান অর্থলগ্নি করতে আগ্রহ হারাতে পারে এবং সেবাটি সম্প্রসারিত না হয়ে সংকুচিত হতে পারে। সে কারণে আমি কর হার বৃদ্ধি না করে আগের 32.5% বহাল রাখার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি। একটু পানি দত। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি করোনা মহামারীর কারণে স্কুল কলেজ বন্ধ, অফিস আদালতে অনেকখানি কাজকর্ম চলছে না, অনেক নতুন নিয়োগ প্রায় সব জায়গায় স্থগিত আছে। এই পরিস্থিতিতে যারা
পাশ করেছেন বা পাশ করতে যাচ্ছেন তারা 30 বছর বেশি হয়ে যাচ্ছে, তারা অস্থির হয়ে যাচ্ছেন যে তারা আর কোনো সময় কোনো চাকরিতে ঢুকতে পারবেন কি পারবেন না। আমি মনে করি এটা অত্যন্ত যৌক্তিক। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এই চাকরিতে প্রবেশের বয়সসীমাটা 30 থেকে বাড়িয়ে এখন আপাতত 32 করা যায় কিনা এটা বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমি ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কে একটি প্রস্তাব এখন তুলে ধরব। এটি যারা ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছ থেকে আমাকে দেওয়া হয়েছে। দেশে বর্তমানে 117টি ঔষধ, ভ্যাকসিন, পরিবার পরিকল্পনা সামগ্রী ছাড়া অন্য সকল ওষুধের মূল্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানিসমূহ নিজেরা সরাসরি নির্ধারণ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে জানিয়ে দেন। ঔষধ প্রশাসন কেবল মূসক যুক্ত করে ওষুধের মূল্য ঘোষণা করেন। 1982 সালে জাতীয় ঔষধ নীতি যথাযথভাবে প্রয়োগ করলে ওষুধের খুচরা মূল্য ন্যূনতম পক্ষে 50% কমে আসবে বলে এ বিষয়ে কাজ করেন এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বেসরকারি শিক্ষক কর্মচারীরা, এটা কথাটা দুই একবার আগে অনেকেই বলেছেন, তাদের একটা দাবি হলো তাদেরকে যে সুযোগ সুবিধা, বোনাস, বাড়ি ভাড়া ইত্যাদি অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট যেগুলো দেওয়া হয়, চিকিৎসা ভাতা, সেগুলি অন্য সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে একই হারে দেওয়া হয় না। তারা এটা সামঞ্জস্য চান। এই বিষয়ে তাদের একটি দাবি, এটা পরীক্ষা করে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, সেটা হলো যে আমাদের মূল্যস্ফীতি, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে এমন কোনো কর বসাননি যাতে এটা বাড়তে পারে, কিন্তু যেদিন থেকে বাজেট ডিক্লেয়ার হলো তার 3-4 দিন পর থেকে দেখা যাচ্ছে কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যর বাজার হু হু করে উপরের দিকে উঠছে এবং নিয়ন্ত্রণহীন। কাজেই এই বিষয়ে আমাদের কথা হলো যে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। বাজেট দিয়ে এটা হয়তো আমরা কর কমিয়ে দিচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে মানুষে এর সুযোগ সুবিধা পাচ্ছে না। এই বিষয়টিকে সরকারের যথাযথ দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। হবে না। আরেকটি বিষয়, খুবই এম্বারাসিং বিষয় মাননীয় স্পিকার, কথাটি অনেকে বলেন, আমি মনে করি এখানে আমরা সবসময় সব কিছু বলার সুযোগ পাইনি। এটা হাউস অফ দ্য নেশন, এখানে আমাদের কয়েকটি বিষয় উঠানো উচিত। সরকারি পরিবহন পুলের গাড়ি যাতে ব্যবহার করতে না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য বিনা সুদে 30 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়েছেন এবং রক্ষণাবেক্ষণের জন্য মাসিক 50,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই সুবিধা সরকার থেকে দেওয়ার উদ্দেশ্য যাতে পরবর্তী সুবিধা পাচ্ছেন তারা সুবিধাপ্রাপ্তরা সরকারি পরিবহন পুলের গাড়ি ব্যবহার করবেন না। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যায় এই নিয়মের সুবিধাপ্রাপ্তরা বেশিরভাগ সরকারি ঋণে গাড়ি কেনার পরও সরকারি পুলের গাড়ি এক বা একাধিক গাড়ি ব্যবহার করছেন। প্রকৃতপক্ষে এদিকে রাষ্ট্রের জন্য বড় অপচয় বলা যায়। এ ধরনের সরকারি দায়িত্বশীলদের দ্বারা জনগণের অর্থ অপচয়ের আরও বিভিন্ন তথ্য শোনা যায়। বিষয়গুলির দিকে সরকারের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এখানে অর্থ সাশ্রয় হলে সে অর্থে অনেক অতি প্রয়োজনীয় জনকল্যাণমূলক ব্যয় বাজেট বৃদ্ধি সম্ভব হবে। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হলো আমাদের দেশে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ট্রাফিক লাইট লাল নীল বাতি জ্বলে এবং সেটাকে কিনতে এবং সেটাকে মেনটেন করতে অনেক খরচ করা হয়, কিন্তু আমরা যেটা দেখি সেটা লাল বাতি জ্বললে যে গাড়ি থামে সেটাও দেখি না, নীল বাতি জ্বললে যে গাড়ি চলে সেটাও দেখি না। কাজে এই বিষয়গুলিতে আমি মনে করি বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। যদি সিস্টেম চালু করতে হয় তাতে কার্যকরভাবে এটা চলে সেরকমভাবেই অর্থ দেওয়া উচিত এবং সেভাবেই চালু করা উচিত। শুধু চলার আধুনিকতার নামে কিছু জিনিস তৈরি করা এবং সেটাকে মানুষ দেখানোর জন্য ব্যবহার করা, এটা কোনো অর্থ হতে পারে না। এটা মানুষের অর্থের অপচয়। যদি লাল নীল বাতি জ্বলতে থাকে এবং রাস্তায় ট্রাফিক সিগন্যাল দরকার হয় তাহলে সেটাকে যাতে সত্যিকার অর্থে চালু থাকে এবং কাজ করে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আমার এই দীর্ঘ বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী